পৌষের শীত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। বোরের গরম কম্বলের নিচ থেকে কেউ উঠতে চায় না। পরীও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। রূপালী এসেছিল পরীকে দেখতে। সে পরীর ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নিচতলায় নেমে এলো। গরম চাদর গায়ে জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। পেটটা বেশ উঁচু হয়েছে। কয়েকদিন বাদে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওর সন্তান। মা হওয়ার আনন্দ সব মেয়েরই থাকে, কিন্তু কেন জানি রূপালী সে আনন্দ পাচ্ছে না। সেদিনের পর তো কবির আর তার কোনো খবর নেয়নি, নেওয়ার সাহসও নাই। এই বাড়িতে পা রাখলে কবির প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। যদি রূপালীকে কবির ভালোবাসতো, তাহলে সে প্রাণের মায়া না করে ঠিকই আসতো। রূপের মোহে কবির তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারেনি। তার কাছে মেয়েদের দেহটাই প্রধান। রূপালীর প্রথম মনে হতো সেই পারছে না কবিরকে স্বামী হিসেবে টেনে নিতে। কিন্তু আস্তে আস্তে তার ভুল ধারণা ভেঙে যায়। দীর্ঘশ্বাস ফেলা আর মালার চোখের জল সহ্য করা ছাড়া রূপালীর আর কিছুই করার নেই। রোদে উঠছে, বেলা ৮টা নাগাদ। এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল চারদিক। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হলো নাঈম, শেখর, আসিফ। বৈঠকে ওদের বসতে দেওয়া হলো। মালা ও জেসমিন গিয়ে দেখা করে ওদের সাথে। অনেকদিন পর দেখা হতেও ওদের ভালো লাগলো। গরম গরম বাপা পিঠা ওদের খেতে দেওয়া হলো। নাঈম ভাবছে আজকের দিনটা ইনিয়ে বিনিয়ে থেকে যেতে হবে। পরীকে দেখার ইচ্ছেটা ওর কখনোই মিটবে না। একটাবার সে পরীকে দেখার জন্য আকুলি বাকুলি করছে, কিন্তু অতি আবেগের শেষ ফলাফল শূন্য। আসিফ নাঈমকে বলে, কি সিদ্ধান্ত নিলি? থাকবি নাকি চলে যাবি? সবে তো এলাম, দেখে কি করি? তোর না দেখা বউয়ের দেখা শ্বশুরবাড়ি, থাকলে সমস্যা নেই বলেই হাসল সে। নিজের ঘর থেকে বের হয়েই নাঈমদের দেখেই সেদিকে এগিয়ে গেল শায়ের। বলল, আপনারা কখন এসেছেন? নাঈম মৃদু হেসে জবাব দিল, এই তো কিছুক্ষণ। আপনার অবস্থা কেমন? জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়লো? হঠাৎ মানে? মানে এতদিন পরে এলেন তাই বললাম। নাঈমের বদলে আসিফ বলে, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময় একরকম ছিল, আর এখন আরেক রকম। এটাই দেখতে এসেছি। একটু পরেই চলে যাব। নাঈম চোখ গরম করে আসিফের দিকে তাকালো। বিনিময়ে হাসলো আসিফ। দিল সবকিছু মাটি করে। আগ বাড়িয়ে কথাটা বলার প্রয়োজন ছিল কি? আজকে বরং থেকেই যান। পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে। রাতে সবাই দেখতে যাবে। আপনাদের ভালোই লাগবে। শায়েরের কথা শুনে নাঈম তৃপ্তির হাসি হেসে বলল, তাই নাকি? তাহলে তো যেতেই হয়। সমস্যা নেই, আমরা থাকবো। শুনে খুশি হলাম। আচ্ছা, আপনারা থাকুন, আমি আমার কাজে যাই। রাতে দেখা হচ্ছে। শায়ের চলে গেল। নাঈম মনে মনে খুব খুশি। আজকে অন্তত শেষ চেষ্টা করে দেখবে সে। পরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। কুসুমকে একখানা নতুন চাদর দিয়ে ওর পুরনো চাদরটাও এনেছে। এমনকি জুতোটাও কুসুমের। কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় পরী। আজকে রাতের আঁধারে বের হবে সে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পরী। বিন্দু আর সম্পানের বিয়ে দেবে সে, তাও নিজে দাঁড়িয়ে থেকে। বিন্দুকে বলেছে যাতে রাতে সে সম্পানকে সব বলে। সম্পানও রাজি। আর কি চাই? পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের জঙ্গলের মধ্যে একটা পুরনো কালী মন্দির আছে। ওখানেই বিয়ে সম্পন্ন হবে। একবার বিয়ে হয়ে গেলে চন্দনার আর কিছু করার থাকবে না। বিন্দু, সম্পান ও সুখে থাকবে। তাই আগে থেকেই তৈরি হচ্ছে পরী। রূপালীর বাড়ি যাওয়ার সময় কুসুম দেখেছিল জঙ্গলটি। কুসুমের ধারণায় এই জঙ্গলে ভূত প্রেতের বাস। তাই দিনের আলোতেও কেউ যায় না। এটাকেই হাতিয়ার হিসেবে ধরেছে পরী। তবু কেউ যাতে দেখে না ফেলে, তাই রাতেই সেখানে যাবে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যা নামতেই চারদিকে হালকা কুয়াশায় ভরে গেল। গ্রামের মানুষ দলে দলে বের হলো যাত্রা দেখবে বলে। আফতাব সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। তাই সবাই রওনা হলো। কিন্তু নাঈম গেল না। শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকলো। সেজন্য সবাই তাকে ফেলে যেতে বাধ্য হলো। আসিফ আর শেখর সব বুঝলো, কিন্তু কিছু বলল না। ওরা চলে গেল যাত্রা দেখতে। জমিদার বাড়ির সব পুরুষ চলে গেল, শুধু রয়ে গেল নাঈম আর রুখিরা। রাতের অন্ধকার একটু গাঢ় হতেই রূপালীর চিৎকার শোনা গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে একটা হইচই পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন মহিলা এসে পড়েছে। আবেরজান নাতনির কথা শুনে আর থাকতে পারলেন না। তিনিও চলে এলেন। সবাই এখন রূপালীকে নিয়ে ব্যস্ত। পরী সেই ফাঁকে বেরিয়ে গেল। এর মধ্যে কেউই পরীর খোঁজ করবে না। সদর দরজা দিয়ে বের হয়ে সে কুসুমের পোশাক ছিল বিদায় কেউ বুঝতে পারেনি।
রক্ষীরা ভেবেছে হয়তো কোনো কাজে কুসুমকে পাঠানো হয়েছে, কারণ সে দ্রুত যাচ্ছে। বাধা দিলে রাগ করবে। পরী ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পরীর, তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওর। বিন্দু সম্পান হয়তো আগেই পৌঁছে গেছে। হারিকেনের আলোয় দ্রুত পা চালায় পরী। সম্পান বিন্দুকে এক হাত করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে পরী। বেশ সময় লাগলো জঙ্গলে পৌঁছাতে, কিন্তু কালী মন্দিরটা কোথায় সেটা তো পরী জানে না। খুঁজতে হবে, জঙ্গলটা বেশ বড়। তবুও পরী খুঁজতেছে, কিছুক্ষণ খুঁজে পেয়েও গেল। তবে আশ্চর্যজনক ব্যাপার যে বিন্দু সম্পান এখনো আসেনি। পরীর হাতে বিন্দুর সেই সিঁদুরের কৌটা, এটা দিয়েই বিয়ে হবে। কিন্তু ওরা এখনো আসছে না কেন? পরীর ওদের জন্য অপেক্ষা করতে লাগলো। তবুও বিন্দু সম্পানের নামগন্ধও নেই। পরীর এবার ওদের জন্য চিন্তা হচ্ছে, বিন্দু কি বের হতে পারবে, নাকি চন্দনার হাতে ধরা পড়ে যাবে। বকুল ফুলের ঘ্রাণে মম করছে চারদিক। পরী থাকতে পারল না আর। পাশেই একটা বড় বকুল ফুল গাছ তলায় চাদরের মতো বিছিয়ে আছে সাদা ফুলগুলো। হারিকেনটা মাটিতে রেখে ফুল কুড়ায় পরী। মাঝে মাঝে ঘ্রাণ নেয়। পরী ফুল দিয়ে কুচর ভর্তি করে ফেলেছে। তখনও কেউ আসছে না। পরী আবার আগের জায়গাতে বসে পড়ল। কারোর পায়ের আওয়াজ পাচ্ছে পরী। পাতায় গসগস আওয়াজটা টের পাচ্ছে। সে খুশি হলো। তার মানে ওরা এসে পড়েছে। পরী হারিকেন হাতে নিয়ে একটু এগিয়ে থেমে গেল। ও বুঝতে পারল বিন্দু সম্পান আসছে না, বেশ কয়েকজন লোক আসছে। তাদের গলার সুর শুনতে পাচ্ছে পরী। এখানে থাকাটা ঠিক হবে না ভেবে উল্টো দিক দিয়ে দৌড় দিল পরী। পরী বুঝতে পারল তাকে দেখে ফেলেছে এবং তাড়া করছে। তাই সে প্রাণপণে ছুটল। বেতঝাড়ের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পরী। গায়ের চাদর কিছুর সাথে আটকে গিয়েছিল বিদায় সেটা ফেলেই চলে এলো। এখন দাঁড়ানোর সময় নেই, ধরা পড়লে চলবে না। অনেকটাই এগিয়ে এসেছে পরী। হঠাৎই গাছের সাথে ধাক্কা লেগে হারিকেনের কাঁচ ভেঙে গেল। হারিকেনটা ছিটকে পড়ে গেল। কোথায় পড়ে তা পরী খেয়াল করে না। সে দৌড়াতে লাগে। অনেক আলো আসতেই পরী পেছন ফিরে তাকায়। আগুনের ফুলকি উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পরী বুঝতে পারল যে হারিকেনটা ছিটকে খড়ের গাদায় পড়েছে। আগুন দেখেও অপেক্ষা করে না পরী। আবার দৌড় দিল। রাস্তায় এসে হুঁশ ফিরল পরীর। ঘাড় ঘুরিয়ে জঙ্গলটা দেখে নিল সে। আগুনের লাল আলোয় এখনো দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পরী। হঠাৎ করে কি হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না পরীর। বিন্দু সম্পান কোথায়? আশেপাশে ভালো করে তাকায় সে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মাথা ধরে এদিক ওদিক তাকাতে লাগলো পরী। এই রাস্তায় বেশিক্ষণ থাকা সম্ভব নয়। কেউ দেখে ফেললে সর্বনাশ। চাদরটাও হারিয়ে গেছে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকলো পরী। তারপর হাঁটা ধরে বাড়ির পথে। এক পায়ে এগুতেই পায়ে ব্যথা অনুভব করে পরী। জুতো খুলে দেখে তাতে বড় সড়ো বেল কাটা বিঁধে আছে। টেনে কাঁটা বের করার চেষ্টা করে পরী, কিন্তু পারে না। তাই জুতো খুলে খালি পায়ে রওনা হলো। ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। তাছাড়া শরীর জ্বালাপোড়া করছে খুব। শরীরের কিছু কিছু জায়গা কেটে ছিঁড়ে গেছে। এতক্ষণ উত্তেজনায় পরী কিছু টের না পেলেও এখন পাচ্ছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো পরী। কোনো রকম পথ চিনে বিন্দুর বাড়িতে গেল। অনেক মানুষের জটলা বিন্দুদের বাড়ি। চন্দনা মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদছে আর সম্পানকে গালমন্দ করছে। সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে এটা বলছে, আর সম্পানকে অভিশাপ দিচ্ছে। পরী এবার বেশ অবাক হলো। ওরা যদি পালিয়ে যাবে তাহলে পরীকে বলল না কেন? এক মুহূর্ত দেরি না করে পরী ছুটল নিজের বাড়ির দিকে। তবে এবার সদর দরজা দিয়ে ঢুকতে পারল না সে। তাই বাড়ির পিছন দিক দিয়ে গাছে উঠে ছাদে গেল সে। তারপর নিজের ঘরে গেল। মালাকে ওর ঘরে দেখে আঁতকে ওঠে পরী। মালা যে এ সময়ে ওর ঘরে আসবে তা ভাবেনি পরী। আজ মালা ভয়ানক রেগে আছে। ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। মাকে এভাবে দেখে ভয় হলো পরীর। মালা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? পরী চটজলদি জবাব দিতে পারল না। মালা অপেক্ষা করল না, ঠাস করে চড় মেরে দিল পরীর গালে। এমনিতেই পরীর শরীর দুর্বল। তাই সে তাম তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবার থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতেই রক্ত লাল হয়ে গেছে পরীর দুটো গাল। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরী চুপচাপ রইল। মালা চিৎকার করে বলে উঠল, এই দিন কি দেখতে চাইছি আমি? তোর সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থাইকা বাইর হইতে দেই না। কেন জানস? কারণ সুন্দরের কদর সবাই করে না। লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়। চোখ দিয়ে তারা শরীরে হাত দেয়। তরে সেই সব থাইকা বাঁচাইতে ঘরে আটকায়া রাখি। আর তুই রাইত বিরাইতে বাইরে যাস? আমার কথা তুই বুঝস না?
ঝিনুকের মুক্তা যখন মানুষে দেহে তখন বেইচা দেয়, না দেখলে ওই মুক্তা সুরক্ষিত থাকে। তরে তেমনই সুরক্ষিত রাখতাম আমি, ঝিনুকের মধ্যে রাখতাম, যাতে কেউ না দেখতে পারে। আর তুই, তুই কি আমার মাইয়া? মালা পরীরে ছেড়ে দিয়ে চলে গেল। পরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কিসব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও এরকম কিছুর শিকার হয়েছিল। কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে সে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আবার মালাও কি বলে গেল? মাথায় প্রশ্নের জটলা বেঁধে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরী। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটাটা হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল, বিন্দু সম্পান কোথায় গেল? সত্যিই পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই নিজ ঘর ছেড়ে বের হয় পরী। হাতে তার তখনও সিঁদুরের কৌটা আছে। সেটা পরী খেয়াল করল না। বাইরে এসে দেখে অন্দরের উঠোন ভর্তি মহিলা। সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুধ পান করাচ্ছে রূপালী। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে। অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসা ছিলেন। তিনি বললেন, তোর অহন আহারের সময় হইল? পোলা হইছে কোন রাইতে? পোলা হইছে কোন রাইতে? দাদির কথাই রূপালী বলল, আহ দাদি থাক না, পরী তো ঘুমাচ্ছিল, এখন তো এসেছে। পরীর দিকে তাকিয়ে মুচকি হাসলো রূপালী। পরীও হাসলো, কিন্তু মনটা তখনও কুগাইছে। পরী বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরীর হাতে সিঁদুরের কৌটা দেখে রূপালী জিজ্ঞেস করে, তোর হাতে এটা কেন? পরী জবাব দিতে পারে না। রূপালীও ফের প্রশ্ন করতে পারে না, কারণ বাইরে থেকে জুম্মানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরী আপা বলে ডাকছে। পরী দৌড়ে বের হয়ে জুম্মানের কাছে গেল। জুম্মান তখনও হাঁপাচ্ছে। পরী জিজ্ঞেস করে, কি হয়েছে জুম্মান? জুম্মান হাঁপাতে হাঁপাতে বলল, আপা। কি? আপা, বিন্দু দিদি। বিন্দু কি? ভয়ে কথা বলতে পারছে না জুম্মান। শরীর এখনো কাঁপছে জুম্মানের। পরী চিৎকার করে জুম্মানকে জাগিয়ে বলে, বল না বিন্দু কি হয়েছে? বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ডালে ঝুলতেছে আপা। জুম্মানকে সরিয়ে পরী দৌড় দিল। মালা সাথে সাথেই পরীকে টেনে ধরে, কিন্তু এবার মায়ের কোনো বাধা মানে না পরী। জারি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরী ভুলে গেছে মায়ের দেয়া কসম। ভুলে গেছে নেকাব পড়তে। ভুলে গেছে নেকাব পড়তে। ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরীর সৌন্দর্য পর্দার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরী পর্দা ভেদ করে বের হয়েছে। সব ভালোবাসা সুখকর হয় না, পায় না সেই নিজস্ব পূর্ণতা। কিয়ৎকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা। প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদৌ সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত, তাহলে বিশ্ব জুড়ে ভালোবাসাতে ভরে যেত। কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না। ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপটাবে, কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানবে কি? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারবে না। বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ঝাপটেছিল, ধরা দিয়েছিল বিন্দুর হাতে, কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু, যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি ঋতুগুলো বোধহয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকুও যে নিয়ে গেছে, তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখের অজস্র কাটাছেঁড়া তার প্রিয়তমার, তার মধ্য থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে। অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরী। গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্সা শরীরের বিন্দু বিন্দু শিশির কণা জমেছে। চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরই পায়নি। পরীর দৌড় থামল বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে দপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকালে ভোরে গ্রামের কেউই যাচ্ছিল কালী মন্দিরে। হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে।
আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝতে পারল আত্মহত্যা করেনি বিন্দু। মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনে লাল পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে। শাড়িটিও ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে। একে একে ভিড় জমতে লাগলো। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর। ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে, দেখবে না ভালোবাসার সম্পানকে। গজদন্তিনী আর হাসবে না। আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতে মার খাওয়া। ঘুমকাতুরে বিন্দু আজ চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও শত ডাকেও সে সাড়া দিবে না। পরে আলতো করে বিন্দুকে জাগিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ, আমি এসেছি, সম্পান মাঝিও এসেছে। তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। ওঠ না, আমার আসাতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি? ওঠ, ওঠ না, ওঠ বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আজ সেই মেয়েটা পরীর শত ডাকেও উঠছে না। পরী বিন্দুর দেহে ধরে জাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে। কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দু উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে। তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়ে করবা না? আমার বিন্দুর ঘরে আমার বিন্দুরে গড়ে তুলবা না? চোখের পানিতে বক্ষ ভাসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুরের কৌটা নিয়ে নিল। হাতের কৌটার সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিঁথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পানের। সে বলল, তোরে খুব সুন্দর লাগতেছে বিন্দু, একেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে, আমার হাতের সিঁদুর পরতে। দেখ, আমি তোরে সিঁদুর পরাইছি। আয়নায় একবার দেখ, কত সুন্দর লাগতাছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতাছস, উঠলে দেখিস, অহন ঘুমা তুই। সম্পান মাঝি, কি বলো এসব তুমি? বিন্দু সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল মুখে চেপে বলে, হুস, বিন্দু ঘুমায় পড়ি, কথা কইও না। চুপ থাকো, চুপ থাকো। সম্পান আবার বিন্দুকে দেখাই মন দিল। পরী থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার। নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে, তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ, বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে? কথা বলো না, আমার দিকে তাকাও। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম। সে ভালোবাসায় মন জুড়াবে। পরী সম্পানকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো। নারী পুরুষের ভিড় জমেছে। সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি, আজকে কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। শোক পালনের থেকে এখন সবাই পরীকে দেখে চলছে, কিন্তু পরী সেদিকে কোনো খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে, পরে সেও এখানে চলে এসেছে। এসে হাউ মাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দু রে, তুই কেন আমার ঘরে চাইরা গেলি? একটু চাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখাও দিদির জন্য কাঁদছে। মেয়েকে এমত অবস্থায় দেখে মহেশও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না আর সহ্য হলো না সম্পানের। দু হাতে চেপে ধরে চন্দনার গলা। মাটিতে ফেলে জোরে জোরে চেপে ধরে সম্পান। মাটিতে ফেলে আরো জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার। চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগলো, তোর লাইগা আইজ এই অবস্থা। তোর লাইগা বিন্দু আমার চাইরা চইলা গেছে। আমি তোরে শেষ করে ছাড়মু। মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেল, তাই সে দৌড় দিল সেদিকে। নাইম শুনেছে বিন্দুর খবর, এও শুনেছে যে পরী এখানে এসেছে। তাই সে দেরি না করে ছুটে এসেছে এখানে। সে দৌড়ে কাছে আসতে কেউ একটা চাদর দিয়ে পরীর মুখসহ পুরো শরীরটা ঢেকে দিল। চকিতে তাকালো নাইম। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মালা। মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যাতে কেউ তার মেয়েকে দেখতে না পারে। নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরীও নিজেকে গুটিয়ে নিল। ঠান্ডা শরীরটা একটু উষ্ণতা নেতিয়ে গেল।
পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না। কুসুম এসে বলে, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। আর একটু জলদি আসলেই দেখতে পারত। নিজেকে কিছুক্ষণ গালমন্দ করল সে। এরই মধ্যে আফতাব সেখানে আসে। সবাই রাস্তা করে দেয় আফতাবকে। সায়েরও সাথে এসেছে। বিন্দুর মৃত্যুর খবর সায়েরকেও ভাবাচ্ছে। মেয়েটাকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো কারা? পুলিশকে খবর আগেই দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে তারাও চলে আসে। সবাইকে দূরে সরিয়ে দিল। সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে। চন্দনা জ্ঞান হারিয়েছে আবার। তাকে সবাই দরাদরি করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সব দেখছে। সায়ের পরিচিতই তারা। সায়ের পুলিশের সায়ের পুলিশ প্রধানকে বলে, আপনি একটু ভালো করে দেখবেন, আমাদের গ্রামে এমন কখনই হয়নি। অপরাধী কে বা কারা তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব সায়ের সাহেব। তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল। না হলে মেয়েটাকে এভাবে চোখ বন্ধ করে নিল সায়ের। কিছু পর ওভাবেই থেকে চোখ মেলে বলল, আমার মনে হয় কালকে রাতে যারা যাত্রা দেখতে এসেছিল তাদের কেউই হবে। পুলিশ একটু পুলিশ প্রধান একটু ভেবে বলে, আমার মনে হয় না এরকম সাহস কোনো সাধারণ মানুষের হবে। মনে হচ্ছে কোনো অপরাধী এরকম করেছে। আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? সুশীল নয় তো? ও তো বড় একজন অপরাধী। আপনার মনে আছে 4 বছর আগে এই ঘটনার কথা? হ্যাঁ আছে, কিন্তু সুশীল তো গা ঢাকা দিয়েছে। ওকে ধরার চেষ্টা করছি 2 বছর ধরে, কিন্তু পারছি না। এমনও তো হতে পারে যে সুশীল যাত্রায় পালায় এসে মানুষের সাথে মিশে এসব করেছে। আফতাব এই কথা শুনে হুঙ্কার দিয়ে উঠল। আশেপাশে সবাই কেঁপে উঠল। আফতাব বলল, ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন। সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি। আমরা এখনো সঠিক বলতে পারছি না। আগে তদন্ত করি, তারপর বলা যাবে। নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেলেন। সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছে বিন্দুকে, কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে এসেছে। সম্পান বারবার বলছে বিন্দুকে যেন না নিয়ে যায়, কিন্তু কেউই তার কথা শুনছে না। অন্দরের উঠানে পরি চাদর জড়িয়ে বসে আছে। কাঁপছে ওর সারা শরীর। বিন্দুর মুখখানা এখনো ভেসে উঠছে পরীর চোখের সামনে। মুখের প্রতিটা ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। পরীর চোখে এখনো তা ভেসে উঠছে। মালা পরীর কাছে এসে বলে, পরী, অহন ঘরে যা। পরী মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল। মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আমার বিন্দু, ওরা আমার বিন্দুরে মেরে ফেলছে। আমি কাল রাতে ওই জঙ্গলে গেছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা। আমি পারি নাই আম্মা, কারা জানি এসেছিল সেখানে। ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলছে আম্মা। আমি কেন পালিয়ে আসলাম? আর ওই আগুন, আগুনের কথা মনে হতেই পরি থমকে যায়। তখন আগুন লাগলো কিভাবে? এখন তো শীতকাল, শিশিরে ভিজেছিল খড়গুলো। হারিকেন ছিটকে পড়লে তো আগুন নিভে যাওয়ার কথা। তার বদলে আগুন জ্বলে উঠল কিভাবে? তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল। তাই হারিকেন পড়তেই আগুন জ্বলে উঠেছে। এজন্যই পরী তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল। তার মানে ওরা বিন্দুকে মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। পরী এতক্ষণে সব বুঝতে পারলো। উঠে দাঁড়িয়ে আবার পা বাড়ালো বৈঠকের দিকে। মালা এবার শক্ত করে টেনে ধরে পরীকে। বলে, অনেক হয়েছে পরী, আর না। তুই আর বাইর হবি না, আমার কসম। আম্মা, আমাকে আব্বার কাছে যেতে হবে, সব বলতে হবে। বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল। কাল রাতে সবকিছু আমি জানি। আমি বলবো সব। ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না। ওদের শাস্তি হবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ওনারা ঠিক খুঁজে বের করবে। আফতাব কথাগুলো বলতে বলতে অন্দরে ঢুকলো। পরী সেদিকে তাকিয়ে বলল, কি বলেছে পুলিশ? জানতে পেরেছে কিছু? কারা করেছে খুন? উত্তেজিত হয়ে গেছে পরী। আফতাব বলে, পুলিশ সন্দেহ করছে সুশীলের উপর। আগে সুশীলকে ধরুক, তারপর জানা যাবে। পরী সাথে সাথেই চিৎকার করে উঠল। ঘোর বিরোধিতা করে বলল, না, সুশীল এই কাজ করতে পারে না। আপনি ওদের মানা করুন। এজন্য এই কাজ অন্য কেউ করেছে। পুলিশের থেকে বেশি বুঝো তুমি। যাও, ঘরে যাও। মেয়ে মানুষ এত কথা বলো কেন? আপনি বুঝেন না? আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি? কিসের জমিদার আপনি? পরীকে রাগারাগি করতে দেখে মালা বলে, পরী, বাপের লোকে খারাপ কথা কওয়ানোর সাহস পাইলি কই তুই? আম্মা, উনি বুঝে না কেন সুশীল খুন করে নাই? মালা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কেমনে জানলি সুশীল খুন করে নাই? সুশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা। 2 বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করেছি আম্মা, নিজের হাতে।
নূরনগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনামধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল। একমাত্র সন্তান হওয়ায় বাবা-মায়ের একমাত্র আদরের সে। যখন যা চায় তাই পায়। ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপথে পাঠিয়ে দিয়েছেন, তারা নিজেরাও বুঝতে পারেননি। বুঝতে পেরেছে শেষ সময়ে। এখনো সম্রাট তার ছেলেকে ঠিক করতেই পারছেন না। বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন, তবুও ছেলের অন্যায় কমাতে পারছে না। নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে। ওই খারাপ চোখের লোলুপ দৃষ্টি পড়ে রূপালীর উপর। রূপালী তখন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। ওর সাথে সবসময় একজন রক্ষী থাকত বিদায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত। বারবার চেষ্টা করেও রূপালীর ধারে কাছেও ঘেঁষতে পারত না। এতে দিন দিন আরো ক্ষিপ্ত হয় সুশীল। সবসময় হিংস্র বাঘের মতো ওঁত পেতে থাকত। কিন্তু সে তার শিকারকে ঘায়েল করতে পারত না। তবে একদিন সে সুযোগ এসেই গেল। সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান। অনেক মানুষের আনাগোনা। সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে। এরই মধ্যে রূপালীর কাছে একটা ছোট বাচ্চা এসে চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, তোমার জন্য বাড়ির পিছনে অপেক্ষা করছি, সিরাজ। তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীরে চলে গিয়েছিল। খুব বিশ্বাস করত সিরাজকে। তাই হারিকেনের আবছা আলোয় অতটুকু পরেই রূপালী সেখানে চলে গেল। বাড়িতে অনেক মেহমান, ওকে কেউ খুঁজবে না, সেই সুযোগে রূপালী চলে গেল। কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল। জমিদার বাড়ির পিছনে খানিকটা জঙ্গল ছিল তখন, তবে এখন তা পরিষ্কার করা হয়েছে। রূপালীর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আরেকটু ভিতরে নিয়ে গেল সুশীল। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, কেননা দেয়ালের ওপারে শব্দ খুব কমই যায়। তাছাড়া গান বাজনা চলছে, এতে আরো শুনতে পাবে না কেউ। তবুও রূপালী চিৎকার করছে। সুশীল সম্পর্কে গ্রামের সবাই অবগত। ওর কর্মকাণ্ড সবাই জানে। রূপালীর ভয়ে জ্ঞান হারানোর অবস্থা। সুশীল রূপালীকে মাটিতে ফেলে হাতটা পা দিয়ে চেপে ধরে ব্যথায় গঙ্গাতে লাগলো রূপালী। সুশীল তার হাতের থাবা রূপালীর শরীরে দেওয়ার আগেই সে স্থির হয়ে গেল। রূপালী খেয়াল করলো তরল জাতীয় কিছু সুশীলের থেকে নির্গরিত হয়ে রূপালীর গলায় পড়ছে। হাত ভেজালো রূপালী সেই তরলে। চন্দ্রের একটুখানি আলোয় গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে। রূপালী সেই আলোতে হাতটা এগিয়ে ধরতে শিউরে ওঠে। ততক্ষণে সুশীলের দেহ মাটিতে পড়ে গেছে। রূপালী স্থির দেহের দিকে তাকালো, একটুও নড়ছে না। তার মানে মারা গেছে সুশীল। রূপালী মুখ ঘুরিয়ে তাকালো এবং পরীকে দেখে হতভম্ব হয়ে গেল। দা হাতে দাঁড়িয়ে পড়ি। চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে দা থেকে। সুশীলের চোখ দুটো এখনো খোলা। পরি দায়ের উল্টো দিক দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে, রূপালীর দিকে নজর দিয়েছিস, কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটো নজর দিতে পারবে না। ওড়নার বাঁধন খুলে পরি নিজের মুখটা বের করে। এই মুহূর্তে ভয় পেল না পরি। নিজের করা প্রথম হত্যা, তবুও পরি ভয় পেল না। দ্রুত রূপালীকে ধরে ওঠায়। রূপালী তখনও কাঁদছে। পরি জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো আপা? পরি, তুই খুন করলি? মরে গেছে সত্যি সত্যি? একটু অবাক হলো পরি। কারণ সে বাজে ভাবে জখম করতে চেয়েছিল, কিন্তু পরির ধারণার চাইতেও কোপটা একটু জোরেই হয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে জাকিয়ে বলে, কি করলি পরি? এখন কি হবে? তো কি করব? না হলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করতো যে। রূপালী ভয় আরো বাড়ল। সে বলল, সবাই জানলে কি হবে পরি? তোকে পুলিশে ধরবে যে। এটা তুই কি করলি পরি? রূপালী কাঁদতে লাগলো। সুশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো। এত জোরেই আঘাত করেছে যে পরি মাথার অর্ধেক কেটে গেছে। রাতের বেলায় ঠিক মতো দেখা যাচ্ছে না। দিন হলে রূপালী নির্ঘাত জ্ঞান হারাতো। পরি রূপালীর হাত টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এত বোকা তুমি কি করে হও? ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লিখেনি, হাতের লেখা বুঝোনি তুমি? আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে এই জঙ্গলের মধ্যে ডাকবে। রূপালী দাঁড়ালো। সত্যিই তো, সিরাজ তো কখনোই এখানে আসতে বলতো না। হারিকেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালী। তাহলে কি সুশীল নিজেই চিঠি পাঠিয়েছিল? রূপালী আবার চমকালো, বলতো, পরি, সুশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা? আমি তো সব লুকিয়ে গেছি। এখন কথা বলার সময় নয়, আগে ঘরে যাই, তারপর সব কথা হবে। মেহমান থাকার কারণে ওরা দুজনেই গাছ বেয়ে ছাদে উঠল। তারপর পরীর ঘরে গেল। আলোতে নিজের শরীরে রক্ত দেখে গা গুলিয়ে এলো রূপালীর। পরীর শরীরেও কিছু রক্ত লেগেছে। দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে দিল।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল। সুশীল যে মারা গেছে তা গ্রামের কেউই জানতে পারল না। সুশীলের লাশ কেউ দেখেওনি। লাশটা তো ওখানেই ফেলে এসেছে ওরা। তাহলে সুশীলের পরিবারও তার খোঁজ করেনি। কারণ কদিন আগেই সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। সেজন্য পুলিশ তাকে খুঁজছে। সুশীলের বাবা ওকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছিল। বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামেই পালিয়েছিল। সুশীলের নজর রূপালীর দিকে তখনও অটুট। তাই ভারতে যাওয়ার আগে রূপালীর উপর শেষ থাবা দিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে। সম্রাট ভেবেছিল হয়তো তার ছেলে ভারতে চলে গেছে। পরী কিছুতেই বুঝতে পারছে না সুশীলের লাশ কোথায়। সেজন্য ওই জঙ্গলে পরী যেতে চাইলে রূপালী আটকে দেয়। বলে, তুই যাবি না পরী। ভালোই হয়েছে কেউ জানে না। পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরী। তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক। এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু বড় মেয়েকে হারিয়েছে। এখন আমাদের হারালেন আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরী। বোনের কথায় মনক্ষুণ্ণ হলো পরীর। মালাকে অসম্ভব ভালোবাসে সে। মালাকে সে আর কষ্ট দিতে চায় না। তাই কিছু গেঁটে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরী রূপালীর মাঝে। আরো কেউ আছে যে লাশ সরিয়েছে। সে কে তাও চাপা পড়ে গেল। পরী এরপর থেকে নিজেকে বদলে ফেললো। একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে। আজ পরী নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছে করে করেনি পরী। চেয়েছিল সামান্য আঘাত করতে। কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরী সত্যিই খুন করতে ইচ্ছে করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরো নির্মমভাবে খুন করতে চাইছে পরী। সিরাজের কথা বাদ দিয়ে পরী সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে ধরে কাঁদতে লাগলো। এই কেমন মেয়ে জন্ম দিয়েছে তারা, যে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না। আর পাঁচ কান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনছে। সেও কাঁদছে। পরীকে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয়ে চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ না জানতে পারে। আর পরী, তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ। তোমার সবকিছু ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরী চেঁচিয়ে বলে উঠল, না, আমি ঘরে থাকবো না। আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করব। তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা, মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল। পরে আরো চেঁচিয়ে বলতে লাগলো, সে ঘরবন্দি হবে না। বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরীর হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো। পরী বলল, আম্মা হাত ছাড়েন আমার। আমার বিন্দুরে ওরা মেরে ফেলছে। আমি ওদের শাস্তি দেব। তার লাইগা পুলিশ আছে। তারা খুঁজবো। তুই ঘরেই থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরী মেঝেতে বসেই কাঁদতে লাগলো। সাথে বিন্দুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লো। কতই না আনন্দের ছিল সময়টা। আর আজ সেই বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে। এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় সুখ, কোথায় কি। পরীর বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশে দৌড়াতে হবে। সম্মান নিয়ে টানাটানি করতে হবে। এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ। এইসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল। ঘরের বাইরে সুখ পালন করে এসে ঘরের ভিতরে বিয়ের আলাপ করছে। সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত। তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভেতরে ঢুকতে পারেনি। তখন অনেক মানুষ ছিল। নাইম ধরা পড়ে যেত। তবুও হাল সে ছাড়েনি। জেগেছিল সারা রাত। যদি একটু সুযোগ পায় সে, তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙে সব শুনে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না। নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে। নিজের প্রতি নিজে এসে বিরক্ত। তখনই আসিফ এসে ঘরে ঢুকলো। নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়েছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো, বলল, না, কেন বলতো?
তোরা কি দেখেছিস? আসিফ ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল, বলল, তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি। হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর শায়েরের সাথে চলে এসেছিল, আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না। আসিফ একটু চুপ থেকে বললে উঠল, পরের বিয়ে ঠিক হয়ে গেছে নাইম। জানি, সে তো আরো আগেই ঠিক হয়েছে। না, নাইম, এইমাত্র ঠিক হলো। জানতে চাইবি না কার সাথে পরের বিয়ে? কার সাথে? শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর। সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারলো? নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে, গিয়ে লাভ নেই, শেখর শহরে চলে গিয়েছে। সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকেই বলতে হবে। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা, গাড়ির হর্নে কান তদ্দাহ দেয়। ফুটপাথ জুড়ে রয়েছে ছোটখাটো দোকান, মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল। গ্রামে শীতকাল চললেও শহরের শীতের ছিটেফোঁটাও নেই। এই যেন চৈত্র মাস, লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। নাইম রিকশায় বসে আছে, জ্যামে আটকে গেছে সে। আটকেছে গিয়ে একেবারে সূর্যের নিচে। গাছের ছায়াও নেই সেখানে। তপ্ত গরমে ঘেমে একাকার সে। কপাল বেয়ে ঘাম পড়ছে। লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে। জ্যাম ছাড়তেই রিকশা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে। 4 তলা বিল্ডিং এর দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে। আর নাইমকে দেখে সে খুব খুশি হলো। ভাইয়ের বন্ধু হিসেবে অন্তত ভালো জানে সে নাইমকে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকলো। তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, কি রে, আমাকে না জানিয়ে চলে এলি? আমাকে বললে আমিও আসতাম। শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল, কাজ ছিল। কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা। আমাকে একবার জানালি না। আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না। আরে আসিফ আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তাই ওসব বলেছি। আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না, সত্যি কথা বলতেছি। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীকে দেখিসনি, আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরো অনেকেই দেখেছে। এক দেখাতেই মোহ সৃষ্টি হয় শেখরের। তুই তোর পরীকে ভালোবাসিস না। আর জানিসই তো, আমি পরীকে। নাইমকে থামিয়ে শেখর বলল, তুই তো আর দেখিসনি, তাহলে তুই কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলেও তুইও পারিসনি নাইম। হ্যাঁ, মানছি। আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি, তাহলে তো তুইও হয়েছিস। দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনেই তোর এই অবস্থা। আর আমার দেখে আর আমার দেখে কি অবস্থা হয়েছে ভাবতে পারিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর, তা আজ জানলো নাইম। শেখরের দৃষ্টিভঙ্গ কতটা কুৎসিত। ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে লোলুপ দৃষ্টিতে দেখছিস। আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতি, তাহলে তুইও এক দেখায় আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তি। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন কোনো পুরুষই বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলেও একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবো। দীর্ঘশ্বাস ছেড়ে নাইম বলে, আমি মানতে পারছি না শেখর, বন্ধু হয়ে এভাবে বেইমানি করে ঠিক করলি না। নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়। নাইম আর কথা বলল না, চলে যেতে উদ্যত হয়েও ফিরে তাকালো। শেখরকে উদ্দেশ্য করে বলল, যদি কোনোদিন শুনি পরি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না। শ্মশানে কাঠ পোড়ার ধোঁয়া উঠছে এখনো, দাউ দাউ করে আগুন জ্বলছে বিন্দুর চিতায়। দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান। না, আজ তার চোখে এক ফোঁটাও জল নেই, সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব। বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না। তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল? সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারতো। হঠাৎই সম্পান শুনল বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে,
তোমার নামে সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমু মাঝি। সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। বিন্দু বলে দৌড়ে এগিয়ে গেল আগুনের দিকে। কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে। চেতনা হারিয়ে সম্পান ঝাঁপ দিতেও পারে ওই আগুনে। সম্পান চিৎকার করে বলতে লাগলো, আমি তোরে সিঁদুর পরাইছি বিন্দু, তাও আমার রাইখা যাইস না। তোরে ছাড়া আমি ভালো থাকবো না বিন্দু। মহেশ সম্পানের পাগলামো দেখতেছে আর চোখের পানি ফেলছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পানের সাথেই বিন্দু ভালো থাকতো। ছেলেটা সত্যি বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে। কিন্তু এখন এসব বলে কি লাভ? সেই বিন্দুটাই তো নেই। মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে, তাহলে এসব হতো না। আদরের মেয়ে বিন্দু এমন পরিণতি হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পন্ন করেই সবাই চলে গেল। সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কিছুটা ছাই হাতে নিল। পানি দিয়ে আগুনের আবার কমানো হলেও এখনো ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পানের হাত তা সয়ে নিল। ছাই নিয়ে সে ছুটল। গন্তব্য কোথায় তা সে নিজেও জানে না। জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান। অন্তরের উঠোনে খেজুর পাতার পাটি বিছিয়ে বসে আছে তিনজন মধ্যবয়স্ক নারী। তারা তাদের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে। আবেরজান আর শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে কোনটাতে পরীকে বেশি মানাচ্ছে। সবগুলো রঙেই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে, রংহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে আজ 7 দিন পার হয়ে গেছে, অথচ কোনো খবর পরী পায়নি। কে মারলো বিন্দুকে তাও জানেনি কেউ। পরী রোজ কুসুমকে দিয়ে খবর নেয়। সেদিনের পর থেকে পরী ঘরবন্দি। আজকেই তাকে বাইরে আনা হয়েছে। আর আজকেই পরী জানতে পারলো যে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে। অন্য কোনো সময়ে হলে পরী হয়তো কিছু বলতো, কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবেরজান বলল, এই, এমনি চুপ থাকলে হইব? চোখ ঘুরাইয়া দেখ কোনটা পছন্দ হয়। বিরক্ত হলো পরী। তুমিই দেখো দাদি, কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খাড়ামো না, তুই দেখ। পরী এবার বেশ ছুটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমি দেখো বুড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি। নিজের জামাইকে তখন দেখাইও। তোর আর কইতে হইব না। তোর মতো বয়সে কত দেখাইছি, সে তো দেখতেই পাচ্ছি। তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি। পরী নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলে, আমার অনেক কষ্ট হইতাছে বিন্দু আপার লাইগা। আপনিও কষ্ট পাইতাছেন জানি, কিন্তু এখন আপনার বিয়া না দিলেও পারতো। আপনার মনটা তো ভালো নাই। আপনি চইলা গেলে আমি আর জুম্মান থাকমু কেমনে আপা? পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। তবুও পরীর ঠোঁটে হাসির রেশ ধরে বলে, আমার রূপা আপা আর তার ছেলেরে দেখে রাখিস কুসুম। ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি। কথা দিলাম আপনারে, আমি হ্যাঁ গো পাশে থাকমু। পরী হাসল। কুসুম ওকে অনেক বিশ্বাস করে। পরী জানে কুসুম তার কথার খেলাপ করবে না। ও এতে এতে ওর প্রাণ সংকটে হলেও না। আজ রাতে ফিরতে অনেক রাত হয়ে গেল সাহেরের। সামনের মাসে পরীর বিয়ে। জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। এখন থেকেই টুকটাক কাজ করতে হবে। সেজন্য সাহের শহরে গিয়েছিল। আস্তে আস্তে তাই অনেক রাত হয়ে গেছে। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল। তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আঁচ কমানো ছিল। সেটা বাড়িয়ে দিয়ে পিছন ফিরতেই 2 কদম পিছিয়ে গেল সাহের। সামনের জলচৌকিতে বসে আছে কেউ। সেটা যে পরী তা সাহেরের বুঝতে বেগ পেতে হলো না। নিকাবটার আড়াল থেকেই পরী বলল, ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিল, বিন্দুকে কারা মেরেছে আমি এখনো জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। বাকিটুকু সাহের বলতে পারল না। পরী মৃদু চিৎকার করে বলে, কথা ঘুরাবেন না, আমি জানি আপনি সব জানেন। হারিকেনের টিমটিম আলোতে পরীর চোখে প্রকাশিত পাচ্ছে ক্ষোভ। সাহের চুপ করে আছে পরীর ধমকে। পরী উঠে দাঁড়ালো সাহেরের সামনে। আশেপাশে তাকিয়ে সাহের দেখলো কেউ আছে কিনা। যদি কেউ দেখে ফেলে তাহলে পরী কিছু বলবে না, কিন্তু সাহেরকে অনেক কিছুই শুনতে হবে তার। সে বলল, কেউ দেখলে খারাপ হবে। তাছাড়া আপনার সামনে বিয়ে, একটু ভেবে কাজ করবেন। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনাকে নিয়ে ভাবছি না আমি, নিজেকে নিয়ে ভাবছি। কেউ দেখে ফেললে আমারই বিপদ। ওসব কথা থাক।
বিন্দুকে কারা মেরেছে? আমি সত্যিই জানি না। আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি। বিস্মিত হলো পরি। বলে, মানে? ভালো করে বলুন। আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটুকুই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? আমাকে তিনি যা বলেন আমি তাই করি। প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে বলতে আমি পারবো না। আপনার বাবাই সবাইকে বলবেন। পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। আমার বিশ্বাস হয় না আপনার কথা। আপনি মিথ্যে বলছেন। বলুন না বিন্দুকে কারা মেরেছে? শেষ কথাটাতে অসহায়ত্ব ফুটে উঠল। পরীর চোখে পানি স্পষ্ট দেখতে পেল সায়ের। খারাপ লাগলেও কিছু করার নেই সায়েরের। একটু ভেবে সায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে। বলল, বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন। হারিকেনটা ওখানেই আছে। পরী এক পলক হারিকেনের দিকে তাকিয়ে দেখল, আবার সায়েরের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বিশ্বাস করতে চাইছে না। তবে সায়েরের কথা শুনে মনে হলো সে মিথ্যে বলছে না। তাহলে সত্যিটা কি? বিয়ের পর তো এখানে আসতে পারবে না পরী। তাহলে সত্যি উদ্ঘাটন করবে কিভাবে? ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারছে না পরী। তাই বিনা বাক্যে প্রস্থান করল। বিন্দু চলে যাওয়ার আজ ২২ দিন। পুলিশ এখনো কোনো হদিশ পায়নি। তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়ে আছে। এখনো ওদের ধরা অসম্ভব। তাই কেসটা কোনোভাবে সাজাতে হবে যেন সবাই ভুলে গেছে বিন্দুর কথা। তবে উৎপাতই থাকবে। এখন শুধু আসামিদের বের হওয়ার পালা। সন্দেহ তাদেরই করা হয়েছে যারা যাত্রাপালায় ছিল, কিন্তু বিন্দুর মৃত্যুর পর তাদের কোনো খবর নেই। কুসুম এসে কথাগুলো পরীর কানে তুলল। পরী কিছু বলল না। কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখে। যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো, সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কুসুম হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা আপা, আপনি যে খুন করলেন, আপনি ডর করে নাই? কুসুম ভেবেছিল পরী রাগ করবে ওর কথায়, কিন্তু পরী তা করল না। বলল, মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোনো ভয় থাকে না তার। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই রাগের বশে খুন করে ফেললাম। পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপাকে বুঝতে দিইনি। আপনার অনেক সাহস আপা। আমি তো মুরগি জবাই দেখতে ভয় পাই, আর আপনি মানুষ জবাই করলেন। জানোয়ার জবাই করতে ভয় কিসের? কুসুম দাঁত বের করে হাসে। সব সময় সঠিক জবাব পায় সে পরীর থেকে। মালাকে আসতে দেখে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে গেল। মালা পরীর মুখোমুখি বসল। হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ। ব্যাগ থেকে বেশ কিছু গয়না বের করে বলল, দেখতো পছন্দ হয় কিনা। বাড়ি গয়নাগুলোর দিকে তাকালো না, মালার দিকে তাকিয়ে রইল। কুসুম উকি দিয়ে বলল, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন। হেসে পরি বলে, আমি খাঁটি সোনাই দেখতাছি কুসুম। মালা অবাক হয়ে তাকালো পরীর পানে। কাঁদছে পরি। মালার নিজের চোখেও অশ্রুরা ভিড় করেছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দস কেন? আপনাকে রেখে আমি যাব না আম্মা। মালাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে পরি। কাঁদতে কাঁদতে বলে, আমাকে তাড়িয়ে দিবেন না আম্মা। আমি আপনার কাছে থাকতে চাই। মালাও কাছে। পরীকে যতটুকু শাসন করেছে তার দ্বিগুণ ভালোবেসেছে। পরীকে বুঝতে দেয়নি। পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা। তিনি চাননি সোনালী আর রূপালীর মতো কাউকে পছন্দ করে ঠকুক তার ছোট মেয়ে। কষ্ট পাক। তাছাড়া সকল খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরীকে। না জানি পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দিবে, কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এখন কোনো আফসোস নেই। ওপরওয়ালার কাছে সে সম্মানের সহিত ছোট মেয়ের কথা বলতে পারবে। এটাই তার প্রশান্তি। পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন, সব মেয়েকে একদিন পরের বাড়িতে যাইতে হয় রে মা। দোয়া করি তুই যেন সুখী হস। শহরে তুই ভালো থাকবি। ওইখানে ভালো স্কুল কলেজ আছে, তুই পড়ালেখা করবি। পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দিল পরী। কান্নাও বন্ধ হয়ে গেল। পড়ার প্রতি মনই টানে না পরীর। যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেলো, সেদিনই শাপলা বিলে এসে পরী ওর বইগুলো ছেড়ে ফেলে বিলের পানিতে। মাছ, ব্যাঙ আর সাপদের খাওয়ার জন্য দেয় বইগুলো। এজন্য মালারও কম মার খায়নি পরী। কিন্তু পরী তবুও পড়াশোনায় মন দিতে পারেনি। মাধ্যমিক দেওয়ার পর সে পড়াই বাদ দিয়ে দিয়েছে। গ্রামে তো কোনো কলেজ নেই, এটাই মূল কারণ। এতে পরী ভীষণ খুশি ছিল। যাক, আর পড়তে হবে না। কিন্তু মালা এখন আবার কি বলল? মাথা ঘুরছে পরীর। মালা এটাই চেয়েছিলেন পরী যাতে কান্না বন্ধ করে, সেজন্যই পড়ার প্রসঙ্গ তুলেছে। মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে, শহর কেমন
তা আমি জানি না। সাবধানে থাকবি, একলা বাইর হবি না। জামাইরে নিয়ে যাবি। জামাই শব্দটাতে যেন বিষম খেল পরি। সে তো শেখরকে ঠিকমতো চেনেই না। কিভাবে মানিয়ে নেবে শেখরের সাথে পরি? চিন্তায় পড়েছে সে। মালা ততক্ষণে চলে গেছে, কুসুমও গেছে। পরীর চেতনা ফিরতেই চোখের সামনে ছড়িয়ে রাখা গয়নাগুলো দেখতে পেল। তাতে হাত বুলিয়ে বলল, এই গয়না কি সুখ দিতে পারে? টাকা পয়সা কি শান্তি দেয়? তাহলে এত ঐশ্বর্য থাকতেও আমি কেন এক টুকরো সুখ পাই না? অট্টালিকায় সুখ না থেকে যদি কুঁড়ের ঘরে সুখ থাকে, তাহলে আমি ওই কুঁড়ের ঘরেই যেতে চাই। পরীর ইচ্ছেগুলো রং ওঠা চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। তারাও যেন বুঝে গেছে পরী কি চায়। জীবনে যে ভালোবাসাই সব। ধন সম্পদ দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? পরী ভাবছে শুধু, তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন। প্রকৃতির নিয়ম মেনে সময় এগিয়ে যাচ্ছে। ঘনিয়ে আসছে জমিদার কন্যার বিয়ের দিন। উৎসবে মেতেছে পুরো গ্রাম। দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে নববধূকে দেখার জন্য। বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাইকেই দেখে নিচ্ছে। বয়স্করা পরীকে দোয়া দিচ্ছে, আর পরী চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে। নতুন সাজে সাজানো হচ্ছে জমিদার বাড়িকে। সবকিছুর তদারকি করছে শায়ের। দম ফেলানোর সুযোগ নেই তার। গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্তরে পাঠাচ্ছে সে। একটু পরে গায়ে হলুদ শুরু হবে। হলুদ কাপড় পরিয়ে পিঁড়িতে বসানো হয়েছে পরীকে। রূপালীও এসেছে। ছেলেকে শেফালির কাছে রেখে এসেছে। হলুদ বাড়ছে একজন মহিলা। পরে অন্যমনস্ক হয়ে বসে আছে। পিঠ ছড়ানো চুলগুলো, হাতে চুড়ি, আর হলুদ রঙে পরি যেন ঝলমল করছে। এই পরীকে দেখে আজ যেন প্রকৃতি হিংসে করছে। তাই তো সূর্যকে আজ লুকিয়ে রেখেছে। রূপালী তাড়া দিয়ে বলে, আপনারা তাড়াতাড়ি করুন। এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে? এরপর গোসল করাতে হবে। কুসুম গরম পানি নিয়ে আয় না। সবাই খুব তাড়াতাড়ি সব করতে লাগলো। প্রথমে পরীকে মালা হলুদ ছোঁয়ালো। কপালে ঘাড়ে চুম্বন করে বলে, সুখী হ। জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল। মন্দ লাগলো না পরীর। ওর মায়ের স্পর্শই যেন পেল। চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো। জেসমিনও কপালে চুমু এঁকে দিল। পরীর সারা শরীরে হলুদ মেখে দিল এক এক করে। আবেরজান তা দেখে বলে, অত হলুদ মাখিস না। আমার নাতনি এমনি সুন্দর। অহন গোসল দে। আবেরজান রসিকতা করে বলে, নাত জামাইয়ের যেন চান কপাল। আমগো পরীর মতো মাইয়া পাইছে। হ, এই চান দেখলে তো আর ছাড়তে চাইব না। হাসাহাসির রোল পড়ে গেল সবার মধ্যে। পরী আগের মতোই বসে আছে। কুসুম গরম পানি আনলো। গোসল করানো হলো পরীকে। গরম পানিতে গোসল করেও শীত লাগছে পরীর। ঠক ঠক করে কাঁপছে। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। সারা শরীরে হলুদ মাখানোর ফলে হলদেটে হয়ে আছে ফর্সা দেহখানা। রূপালী আবার তাড়া দিতেই পরীকে ঘরে নিয়ে গেল। হলুদ শাড়ি পাল্টে লাল শাড়ি পরানো হলো। আর কিছুক্ষণ পরেই বর আসবে। এরই মধ্যে মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে। নিয়ম অনুসারে পরীকে 3 বার খাইয়ে দিল মালা। তারপর বাকিটুকু ছোট ছোট ছেলে মেয়েদের খেতে দিলেন। গায়ে হলুদের আগেই পরীকে ভাত খাইয়ে দিয়েছিলেন স্বয়ং জেসমিন। আজ পরী কাউকে না করেনি। জেসমিনের খুব ভালো লাগলো পরীর আচরণে। নিয়ম মতো পরীর গায়ে হলুদের পর আর কিছুই খেতে পারবে না, শুধু ওই পায়েস বাদে। নিয়ম শেষে লাল বেনারসিতে সাজানো হলো পরীকে। বোনকে নিজ হাতে সাজালো রূপালী। সব শেষে লম্বা ঘোমটা টেনে দিয়ে বলল, মাশাল্লাহ, তোকে আজকে রাজকন্যার চেয়েও বেশি সুন্দর লাগছে পরী। বরের নজর ব্যতীত আর কারোর নজর না লাগুক। হাসলো রূপালী। পরী কপালে বাজ ফেলে তাকালো রূপালীর দিকে। এটা কেমন দোয়া? বরের নজর পড়বে শুধু? পরীও হাসলো রূপালীর দোয়া বুঝতে পেরে। আসরের আজান পড়ে গেছে। এখনো বরযাত্রী এসে পৌঁছায়নি। শহর থেকে আসছে বিদায় আরো দেরি হচ্ছে। ঘুম এসে গেছে পরীর। ওর পাশে বসে থাকা মেয়েগুলো ঝিমোচ্ছে। এই মুহূর্তে বিয়েটাকে অসহ্য লাগছে পরীর। এতক্ষণ বসে থাকতে কার ভালো লাগে? সময় পার হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন পরীর বিরক্ত লাগছে। ইচ্ছে করছে শাড়ি গহনা টেনে খুলে ফেলতে। রাগ প্রকাশ করতে পারছে না। তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে। আফতাব কাজী আর বরই পুরুষ। মেঝেতে খেজুর পাতার তৈরি বড় পাটিতে বসানো হলো। সামনে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরী। শুধু কবুল বললেই আজ সে এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। তার ওপর সমস্ত অধিকার পাবে পরী। কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলেন,
নূরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরী মাথা নিচু করে শুনছে। এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরী ভাবছে, এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়? অপর পাশ থেকে বেশ দেরি করেই উত্তর এলো। শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগছে ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের সাখাওয়াত সাহেবের একমাত্র পুত্র শেহরান শায়ের আপনাকে 20,001 টাকায় দেনমোহরে ধার্য করিয়া বিবাহ করতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল।